ভাই আমাদের দুইটা বড় ম্যাচ সামনে আসতে যাচ্ছে, ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা এবং স্পেন ভার্সেস ফ্রান্স। সো আমি এই দুইটা ম্যাচ নিয়ে একটু সংক্ষিপ্তভাবেই কথা বলতে চাই আসলে। সো প্রথমে আজকের ম্যাচটা দিয়ে আমরা শুরু করি। সো ফ্রান্সের অ্যাটাক নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, দর্শকরা সবাই জানে, আমরা সবাই জানি যে এমন একটা এম্বারাসমেন্ট অফ রিচেস আসলে ফ্রান্সের হাতে আছে যে কাকে রেখে কাকে খেলাবে। 84 মিনিটে চেরকি উঠে থুরাম, যে এখন পর্যন্ত আমার জানা মতে হয়তো বা খেলার মিনিটই পায় নাই কোনো। সো এরকম একটা দল আসলে আপনি কিভাবে সামলাবেন? আবার একই সাথে এমন একটা দলের সাথে খেলা যারা সেমিফাইনাল পর্যন্ত চলে আসছে মাত্র একটা গোল কনসিড করে। আমি স্ট্যাট দেখি নাই, বাট ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এরকম আছে কিনা আমার জানা নাই। সো এই জায়গাতে দুইটা টিমই, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে দ্য ইরেজিস্টেবল ফোর্স মিটিং দ্য ইমুভেবল অবজেক্ট। সো এইখানে আসলে এই ম্যাচটাই আমি প্রথমে জানতে চাই আপনাদের কাছ থেকে যে কিভাবে দেখছেন, কার জেতার সম্ভাবনা বেশি, কেন, এবং খুব সংক্ষিপ্ত করে যদি আপনার ওই জায়গা থেকে প্রেডিকশনটাও বলে দেন। জাদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই ম্যাচটা আসলে ফাইনাল হওয়া দরকার ছিল এবং স্পেন ফ্রান্স যদি দুই সাইডে থাকতো নকআউটের, তাহলে এই দুইটা দল হয়তো ফাইনাল আগে দেখা হইতোই না। ফ্রান্সের বেস্ট হচ্ছে তাদের অ্যাটাক, স্পেন হচ্ছে একটা টিম কম্বিনেশন হিসাবে। এই ফ্রান্সের দেখতে পাবো যে অ্যাটাকটা কেন আমরা এত বেশি হাইপ দিচ্ছি, কেন এত বেশি ডেডলি বলতেছি, কারণ নর্মালি একটা টিমের অ্যাটাকে ফ্রন্ট থ্রি অথবা ফ্রন্ট ফোরে যে প্লেয়াররা খেলে তারা কেউ হয়তো ভালো ফিনিশার, কেউ ভালো ড্রিবলার, কেউ স্পিড স্টার, কেউ হয়তো প্লেমেকিংয়ে ভালো। বাট এই ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে যারা আছে, যে চারজন, তারা কিন্তু মাল্টিপল রোলে তারা এক্সপার্ট। মানে এই যে এমবাপ্পে, সে তার স্পিড ভালো, একই সাথে ফিনিশিংয়ে ভালো। ডেমবেলের আগে স্পিডের সাথে ড্রিবলিং ছিল, সে এখন ভালো প্লেমেকিংও পারে এবং বক্সের আশেপাশে তার ফিনিশিংটা অনেক ভালো হয়েছে। এই যে ডুয়ে ছিল, সে রাইট সাইডেও খেলতে পারে, লেফট সাইডেও খেলতে পারে এবং সে বক্সের আশেপাশে যেখান থেকে বল পায় সেখান থেকে দারুণ শুটে গোলও করতে পারে। এবং মাইকেল ওলিসে, এই প্লেয়ারটা নিচে নেমে মিডফিল্ডের সাথে কানেক্ট করতেছে, সেখান থেকে প্লেমেকিং শুরু করতেছে, ড্রিবলিং শুরু করতেছে। মানে এই একটা ফ্রন্ট লাইন, এরা কিন্তু নিজেরাই কমপ্লিট। নর্মালি একটা ফ্রন্ট লাইনকে বেস্ট আউটপুটটা আনতে হলে কী করতে হয়? তাদেরকে মিডফিল্ড থেকে ভালো ভালো বলে সাপ্লাই দিতে হয়। বাট ওরা কিন্তু নিজেরাদের কাছে নিজেরাই করে রাখতেছে। এবং ফ্রন্ট লাইনটাই হচ্ছে এরকম, তারা যদি বক্সের আশেপাশে বল পায়, তাদের এগেনস্টে যদি কোনো টিম লো ব্লকে ডিফেন্ড করে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে গেমটা বের করে আনবে। আবার তাদের এগেনস্টে যদি হার্ড প্রেসিং ফুটবল খেলা হয়, ফ্রান্সকে যদি তাদের হাফে পিন করে রাখা হয়, তাহলেও সমস্যা নাই। ওরা যখন বলটা উইন করবে, কুইক কাউন্টারে উঠবে, তখন তার আরও বেশি ডেডলি হবে। মানে এরকম একটা টিমের উইকনেস বাইর করে কিন্তু অলমোস্ট ইম্পসিবল। এখন কথা হচ্ছে স্পেনের দিকে আসি। স্পেন 16 বছর পরে বিশ্বকাপ খেলতে, মানে সেমিফাইনালে আসছে। বাট ওদের এই রানটা কিন্তু অলমোস্ট 2010-এর রানের সাথে সিমিলার। ওরা কিন্তু 10-এও প্রথম ম্যাচটা হারলো, এরপরে গ্রুপ রাউন্ডে একটা ম্যাচে গোল কনসিড করলো, এরপরে কিন্তু তারা আর কোনো গোল কনসিড করে নাই। আমরা স্পেনকে ক্রিটিসাইজ করতাম যে ওরা কেন এক গোলের বেশি দিচ্ছে না, বাট ওরা কিন্তু এক গোল দিয়ে কিন্তু বিশ্বকাপটা পরে জিতে গেছিলো। এই স্পেনের ব্যাপারটা হচ্ছে তাদের যে টিম স্ট্রাকচার এবং ট্যাকটিক্স, এটা অফেন্স টু ডিফেন্স টু অফেন্স পুরোপুরি সলিড। একটা প্রেডিকশন দেওয়া যায় যে এই ম্যাচে ডেফিনেটলি স্পেনের পজিশন বেশি থাকবে। বাট যেটা বললাম যে ফ্রান্স কিন্তু কাউন্টার অ্যাটাকেও অনেক রুথলেস। এখানে বলা যাচ্ছে না আসলে কে আগে। খুবই ডিফিকাল্ট। আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশনই ফেলে প্রেডিকশন। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যখন একটা ভালো ডিফেন্সিভ ইউনিট কোনো ভালো অফেন্সিভ ইউনিটের সামনে পড়ে, নর্মালি অফেন্সিভ ইউনিট ওলা টিমটাই জিতে। বাট স্পেনের যেহেতু মিডফিল্ডটা ভালো, এখানে একটা টাইট ব্যাটল হবে। আপনার কাছে খুব কুইকলি জানতে চাবো যে এই ম্যাচটা কীভাবে দেখছেন? ওকে, ফার্স্ট অফ অল সেমিফাইনালে ফ্রান্স অ্যান্ড স্পেনের ম্যাচটা, এটা জাওয়াদ ভাই যেটা বললো, আমি তার সাথে একমত একদিক দিয়ে যে এটা আসলে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। বিকজ এই সময়টাতে এই দুইটা টিমের যে ফর্ম, তারা যদি দুইটা সাইডে থাকতো তাহলে হয়তো তারাই ফাইনাল খেলতো। বাট ওভারঅল এই ম্যাচটা নিয়ে মানে অ্যাজ এ ফুটবল ফ্যান যদি বলি, খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে। বিকজ ফ্রান্সের অ্যাটাক, তাদের যে ফ্রন্ট ট্রায়ো, আসলে ট্রায়ো বললেও ভুল হবে, তাদের ফ্রন্টের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ডেডলি এবং খুব মারাত্মক ফর্মে আছে স্পেশালি। সুতরাং এইটা ভাবার কোনো কারণ নাই যে ফ্রান্স একদম স্পেনকে 3-4টা গোল দিয়ে একদম উড়াই দেবে, এরকম কোনো কিছু হওয়ার চান্সই নাই। বাট এইখানে আসলে একটা জিনিস কি, স্পেন চেষ্টা করবে তাদের সেই তথাকথিত একটু পাসিং ফুটবল খেলে, একটু বিরক্তিকর ফুটবল খেলে ফ্রান্সকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করবে এবং ফ্রাস্ট্রেটেড করার ট্রাই করবে। এক্স্যাক্টলি। এবং যখনই সুযোগ পাবে তখনই আসলে তারা
এক্স্যাক্টলি একটা গোল দিয়ে ম্যাচটাতে লিড নেওয়ার ট্রাই করবে। তারপর ডিফেন্ড করার স্ট্রাকচার যে জায়গাটা। হ্যাঁ, ডিফেন্ড করার স্ট্রাকচারটা এবং স্পেন কিন্তু মানে আর্জেন্টিনার মতো ওই গদবাধা, আর্জেন্টিনার খেলাতে আমরা এখন যেটা দেখেছি গদবাধা একটু ডিফেন্স করছে, একটা গোল দিয়ে সবাই ডিপে নেমে আসছে, ব্যাপারটা স্পেন কিন্তু ওইরকম করে খেলে না। তারা ট্রাই করে প্লেয়ারদেরকে ম্যানিপুলেট করার জন্য, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, এবং যখনই সুযোগ পাবে সেটা হতে পারে লামিন ইয়ামাল, হতে পারে অ্যালেক্স বায়ানা, হতে পারে সেটা মিকেল মেরিনো আর ফেরান টোরেস, যে কেউ আসলে গোল দিয়ে ম্যাচ বের করে ফেলতে পারে। অ্যাবসলিউটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.